হ্যালো এভরিওয়ান। এখন আমি তোমাদের সঙ্গে কুম্ভ মেলা সম্পর্কে কতগুলো তথ্য শেয়ার করছি। তো দেখুন, আমাদের বাস এই জায়গাতে এসে আমাদের নামিয়ে দিয়েছে। এই জায়গাটার নাম হচ্ছে কানহা পার্কিং। এই কানহা পার্কিং থেকে কুম্ভ স্নানের যে ঘাট, সেটা মোটামুটি 9 কিলোমিটার দূরত্ব। তো এইখান থেকে আমরা এই ছোট গাড়ি করলাম, পার হেড 100 টাকার বিনিময়ে 10 জন 1000 টাকা আর কি দেবে। তো এই কানহা পার্কিংয়ে আপনার টয়লেট আছে, মেল ফিমেল দুটোই আছে, তবে কিন্তু ভিতরে জলের ব্যবস্থা নেই, বাইরে জল আছে। সেখান থেকে বোতলে করে নিয়ে আপনাদের ব্যবহার করতে হতে পারে। তো দেখুন, এই কানহা পার্কিং থেকে 8 কিলোমিটার গাড়িতে করে আমাদেরকে এখানে এসে নামিয়ে দিল। এই যে পুলিশ চৌকিটা আছে এখান থেকে, এই জায়গা থেকে এই বাঁ দিকের রাস্তায় আমাদেরকে হেঁটে যেতে হবে, ঠিক আছে? এবং এটা মোটামুটি 20 থেকে 25 মিনিট হাঁটার পরই আমরা প্রয়াগে যে মেলা যে প্রাঙ্গণ যে বা ঘাট, সেখানে কিন্তু আমরা পৌঁছে যাব। তো দেখুন, আস্তে আস্তে ধীরে ধীরে আমরা যাই এবং ওইখানে গিয়ে আপনাদের দেখাবো যে কীভাবে আমরা কুম্ভ স্নানের উদ্দেশ্যে ত্রিবেণী সঙ্গমে গিয়ে আমরা পৌঁছাবো। তো দেখুন, আস্তে আস্তে আমরা হাঁটতে হাঁটতে মোটামুটি 30 মিনিট আমাদের সময় লাগলো। আমরা কিন্তু ঘাটের কাছে এসে পৌঁছে গেছি। এবার দেখুন, আপনাদের ডান দিকে যেতে হবে, ঠিক আছে? আপনারা ধরুন এই সোজা যাচ্ছেন, সোজা যাওয়ার পরে দুটো রুট ভাগ হয়ে যাচ্ছে, একটা বাঁ দিকে, একটা ডান দিকে। তো আপনাদেরকে ডান দিকের রুটে কিন্তু যেতে হবে এবং ডান দিকের রুটে গিয়ে সোজাসুজি আপনারা যে সেক্টরে স্নান করতে চাইবেন, দেখুন এখানে টোটাল 30টা সেক্টর আছে। এই 30টা সেক্টরের মধ্যে আপনার সবথেকে ত্রিবেণী সঙ্গমের সবথেকে কাছে যদি বলেন, তাহলে সেটা হচ্ছে আপনার 9 নাম্বার সেক্টর, আর 6 নাম্বার সেক্টর, 3 নাম্বার সেক্টর। তবে এখন 3 নাম্বার সেক্টরটা পুরোপুরি বন্ধ আছে, ওটা দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন না। তো 22 নাম্বার সেক্টর। তো এই দেখুন, সেক্টরগুলো এক এক করে কিন্তু এরকমভাবে ভাগ করা আছে। আর দেখুন, আমরা যেখানে নেমেছি এটা হচ্ছে যমুনার নদীর তীরে, এবং এই যে আপনার যে ঘুন্টুর ব্রিজগুলো করা হয়েছে, এই ঘুন্টুর ব্রিজগুলো করে দেওয়া হয়েছে যাতে লঞ্চ ব্যবহার করতে না হয়, ঠিক আছে? অফ সিজনে এলে আপনাকে লঞ্চে করে আপনাদের ত্রিবেণী সঙ্গমে যেতে হয়। তো আপনাকে যাতে লঞ্চে করে যেতে না হয়, তার জন্য কিন্তু এই ঘুন্টুর ব্রিজটা নির্মাণ করা হয়েছে। তো এই ঘুন্টুর ব্রিজ দিয়েই কিন্তু আপনারা যেতে পারবেন, এবং এই ঘুন্টুর ব্রিজগুলো এক একটা সেক্টরে বিভক্ত। তো আপনারা চেষ্টা করবেন 22, 9, 6 এরকম যে কোনো একটা সেক্টরে ডুব দিতে, তাহলে কিন্তু হবে। আর ফ্যামিলি ম্যানদের জন্য 5টা সেক্টর আপনার 5টা ডুব দেওয়াটাই যথাযোগ্য। তো দেখুন, এই যে সঙ্গমের যে মেলাটা আছে, এটা 13 জানুয়ারি থেকে শুরু হয়েছে, চলবে আপনার 26 ফেব্রুয়ারি পর্যন্ত, এবং এখানে প্রায় 30 থেকে 40 কোটি মানুষের সমাগম হবে। এবং এই যে কুম্ভ মেলাটা যেটা আছে, আমি 13 জানুয়ারি, 14 জানুয়ারি, 29 জানুয়ারি, 3রা ফেব্রুয়ারি, 12 ফেব্রুয়ারি এবং 26 ফেব্রুয়ারি, এই যে 4টে দিন, এই 4টি দিনের মধ্যে এই 4টি দিন হচ্ছে শাহী স্নানের, এবং এই 4টে দিনে ভিড় কিন্তু খুব বেশি হয়। অতএব আপনারা চেষ্টা করুন যে এই 4টে দিন অ্যাভয়েড করে চলতে। তার কারণ হচ্ছে এত বেশি ভিড় হয় যে এখানে ঢোকাটা কিন্তু খুবই মুশকিল হয়ে পড়ে, ঠিক আছে? এবার দেখুন, এই যে কুম্ভ মেলা যেটা আছে, এই কুম্ভ মেলাটা আপনার এটা হচ্ছে মহাকুম্ভ। কুম্ভ 4 রকমের হয়, একটা হচ্ছে অর্ধকুম্ভ, একটা পূর্ণ কুম্ভ, একটা কুম্ভ, একটা মহাকুম্ভ। এই 4 ধরনের কুম্ভ কিন্তু হয়ে থাকে। তো দেখুন, এই প্রতি 3 বছর অন্তরই কিন্তু এই কুম্ভ মেলা হয়, আর প্রতি 6 বছর অন্তর আপনার অর্ধকুম্ভ হয় হরিদ্বার এবং প্রয়াগরাজে। এছাড়া হয় প্রতি 12 বছর অন্তর মানে মহাকুম্ভ। 12টা পূর্ণ কুম্ভের পর হয় একটা মহাকুম্ভ, যেটা 144 বছর পরে এই একমাত্র এই প্রয়াগরাজেই কিন্তু এই কুম্ভের আয়োজন করা হয়, ঠিক আছে? আর অন্য কোনো জায়গাতে কিন্তু এই মহাকুম্ভটা হয় না। ইউনেস্কো এই মেলাকে বিশ্বের সবথেকে বড় তীর্থভূমির আখ্যা দিয়েছে 2000। আর এই যে তোমার মহাকুম্ভটা যেটা হচ্ছে, এর ইতিহাস সম্পর্কে যদি আমরা বলতে যাই, যে এখানে আপনার আদি গুরু শঙ্করাচার্য এর উদ্ভাবন করেন। হ্যাঁ, এই মেলাটির কিন্তু উদ্ভাবন করেন গুরু শঙ্করাচার্য। শ্রী বিষ্ণু দুর্বাসা মুনির তপস্যায় তুষ্ট হয়ে অলৌকিক ক্ষমতা সম্পন্ন একটি ফুল দুর্বাসা মুনিকে দান করেন। দুর্বাসা সন্ন্যাস জীবনে তার কোনো প্রয়োজন না থাকায় সেই ফুল ইন্দ্র দেবতাকে দান করেন। দেবতারা আমোদে ব্যস্ত থাকায় তার গুরুত্ব না বুঝে ঐরাবতের মাথায় সেই ফুল রেখে দেন। ঐরাবত ওই ফুল পায়ে মারিয়ে দেন। ব্যাস, দুর্বাসা মুনি রেগে গিয়ে দেবতাদের অভিশাপ দেন যে যে ক্ষমতার জন্য ইন্দ্রদেব মুনির দানকে অবহেলা করেছেন, দেবতারা সেই শক্তি এবং সৌভাগ্য হারাবে।
দুর্বাসার অভিশাপে সমস্ত ক্ষমতা দেবতারা শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়েন এবং লক্ষ্মী দেবী পাতালে প্রবেশ করেন। দেবতাদের হারিয়ে যাওয়া শক্তি ফিরে পাওয়ার জন্য শ্রী বিষ্ণু পাতাল থেকে অমৃত তোলার পরামর্শ দেন, কিন্তু দেবতারা তখন দুর্বল থাকায় অসুরদের সাহায্য নিতে হয়। শ্রী বিষ্ণু মাথায় দেবতাদের সমান ভাগ দেওয়ার শর্তে অসুরদের শক্তি কাজে লাগান। অমরত্ব লাভের আশায় অসুরেরা সহমত হন। এই সময়ে এই সময় মন্দারা পর্বতকে এই সময় আপনার মান্দারা পর্বতকে দণ্ড এবং সর্পকে দড়ি হিসাবে ব্যবহার করা হয়। এতে অনেক জিনিস উঠে আসে, যেমন হলাহল, তারপর আপনার যেসব রত্ন, কুম্ভ, আপনার মহাকুম্ভ, কুম্ভের ভাঁড়, এই সমস্ত জিনিসগুলো কিন্তু উঠে আসে। 5টি দিব্য বৃক্ষ, হ্যাঁ। তো এইগুলোর মধ্যে একমাত্র ওই কুম্ভটাকে নিয়েই আপনার অসুর এবং ইয়েদের মধ্যে আপনার যুদ্ধ হয় এবং শেষে আপনার যুদ্ধ হওয়ার পর আপনার ওই দেবতারা ইন্দ্রপুত্র জায়ান্ত কুম্ভ নিয়ে যাওয়ার সময় 4টে ফোঁটা 4টে জায়গায় আপনার পড়ে যায়। একটা হচ্ছে প্রয়াগরাজ, একটা হরিদ্বার, একটা নাসিক এবং একটা উজ্জয়িনীতে। তাই 12 বছর পর পর এই জায়গাতে আপনার কুম্ভের মেলার আয়োজন করা হয়। অমৃতের স্বাদে দেবতাদের এই জন্য এই 4টি জায়গায় কুম্ভ মেলা হয় প্রতি 3 বছর অন্তর হয়ে থাকে। তো দেখুন আমরা এই 22 নম্বর সেক্টর দিয়ে এই জায়গাতে চলে এসেছি। এবার এটা গেল আপনার মহাকুম্ভের ইতিহাস। এবং দেখুন এই যে কুম্ভ মেলার জন্য প্রত্যেকেই ব্যস্ত। আর এই যে আপনার যে পাইপগুলো দেওয়া আছে, এই পাইপগুলো দেওয়ার অর্থ হচ্ছে যে আপনাকে কিন্তু এই পাইপের ওই পারে গেলে হবে না, অর্থাৎ প্রশাসন থেকে কিন্তু আপনার সীমারেখা নির্দিষ্ট করে দিয়েছে, ঠিক আছে। তো এই সীমারেখার বাইরে অর্থাৎ ওই সাইডে গেলে কিন্তু বিপদ আছে, তাই আপনাদেরকে এই পাইপ দিয়ে যে সীমারেখা করে দেওয়া হয়েছে তার মধ্যেই কিন্তু আপনাদেরকে প্রবেশ করতে হবে। তো দেখুন কত ভিড়, চারিদিকে কত মানুষের সমাগম। যেহেতু একটা মহাকুম্ভ 144 বছর, অর্থাৎ আমাদের প্রজন্মের পরে আর অন্য কোনো প্রজন্ম কিন্তু এখানে মানে আমাদের পরবর্তী প্রজন্ম আর এর সুবিধা পাবে না, তার পরের প্রজন্ম হয়তো পেতে পারে। আর এই দেখতে পাচ্ছেন নদীর চড়ে কীভাবে আপনার কত কত মানুষের সমাগম এবং তারা স্নান করছে। আমরাও এখানে স্নানের সুযোগ নিলাম, মহাকুম্ভে স্নান। এই যে হচ্ছে আমার পুত্র এখানে স্নানের জন্য। এই যে আমরা 22 নম্বর সেক্টর দিয়ে প্রবেশ করলাম এবং 22 নম্বর সেক্টর দিয়ে ঢুকে এখানে আপনার ওই মহাকুম্ভ স্নান আমরা করলাম এবং স্নান করার সঙ্গে সঙ্গে গঙ্গা এই প্রয়াগের জল এবং প্রয়াগের মাটি এই দুটো কিন্তু অবশ্যই আপনারা নিয়ে আসবেন। তার কারণ এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরে অনেকেই আফসোস করে যে প্রয়াগের মাটি নিয়ে আসা হলো না। জল কিন্তু যথেষ্টই ঠান্ডা, যেহেতু শীতল এবং বরফ গলা জল। তো দেখুন অনেকেই এই স্নানে আপনারা অংশগ্রহণ করছে এবং আমরাও এখানে স্নান করলাম। এবার দেখুন এখানে এই মেলাটা সম্পর্কে আপনার বলে রাখি, প্রায় 25 কিলোমিটার এলাকা জুড়ে এই মেলাটা বিস্তৃত। 25 কিলোমিটার, হ্যাঁ। আপনি ধরে রাখুন যে মোটামুটি আপনাকে 5 থেকে 7 কিলোমিটার হাঁটতেই হবে। আমি যতটাই গাড়ি নিয়ে আসুন বা ভিতরে প্রবেশ করুন, কিন্তু আপনার আপনাকে কিন্তু আপনাকে 5 থেকে 7 কিলোমিটার অবশ্যই হাঁটতে হবে। আর আপনারা ধরুন রাস্তায় যেতে যেতে আমরা ধরুন আসার সময়ে দেখতেই পেলেন যে আমরা কিন্তু চা কিন্তু ওই আখাড়া থেকে প্রবেশ করলাম। আর বিভিন্ন জায়গায় আপনার আখাড়াতে খাবার দাবারও দেওয়া হয়ে থাকে, সেটার সুবিধাও আপনারা নিতে পারেন। আর আপনাদের এখান থেকে হনুমানগড়ির দিকে যেতে হবে, কেননা হনুমানগড়ি তে যদি হনুমান মন্দির, আপনারা যদি হনুমান মন্দির না যান তাহলে কিন্তু আপনাদের স্নান পরিপূর্ণ হবে না, হ্যাঁ। অতএব এখানে স্নান করার পর আপনারা হনুমান মন্দির, যেটা আপনাকে 9 নম্বর সেক্টর দিয়ে প্রবেশ করতে হবে হনুমান মন্দির এবং আকবরপুর যাওয়ার জন্য। তো দেখুন আমরা আমাদের স্নান এখানে পরিপূর্ণ করলাম এবং জল যথেষ্টই ঘোলা এবং আপনার এটা গঙ্গা যমুনা নদী পরিষ্কার, কিন্তু গঙ্গার সঙ্গে মিশে আপনার জলটা ঘোলা হয়ে যায়। এবং দেখুন সবাই কিন্তু এই স্নানের কাজে ব্যস্ত এবং চারিদিকে প্রচণ্ড ভিড়। আজকে আপনার 6ই ফেব্রুয়ারি, 6 তারিখে আমরা এখানে এসেছি। 6 তারিখে আমরা ধরুন এখানে আসতে পেরেছি এবং এখানে স্নানের জন্য আমাদের দেখতে পাচ্ছেন চারিদিকে বিস্তৃত এবং প্রশাসন থেকে অনেক ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং এখানে মেয়েদের কাপড় চেঞ্জের ব্যবস্থা করে দেওয়া হয়েছে।
আর এই দূরে দেখতে পাচ্ছেন এই মাঝে আপনার সুরক্ষার জন্য কিছু মানুষ আছে, যদি কোনো দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে তারা যাতে আপনাকে সাহায্য করতে পারে সে ব্যাপারে তারা যথেষ্ট সচেতন। প্রশাসন তার ভূমিকা কিন্তু সদর্থক ভূমিকা পালন করছে। আর এই দেখতে পাচ্ছেন পরিযায়ী পাখি, যেটা সাইবেরিয়ান পাখির কথা বলছিলাম, এই কত পরিমাণে সাইবেরিয়ান পাখি এসেছে। আর দেখুন আপনার নর্মাল সময়ে এলে যে আপনার ওই বোটের সাহায্যে যেতে হয়, সেই বোটের কাজটা কিন্তু এখন করছে ঘুন্টুর ব্রিজ, যার সাহায্যে কিন্তু এত এত মানুষের ব্যবস্থা করা হচ্ছে যাতে পুণ্য স্নানের সুবিধা পায়। আর এই দেখছেন ছোট ছোট আপনার বাথরুমে এই যে চেঞ্জিং রুমের ব্যবস্থা করা হয়েছে, এখানে মেয়েদের চেঞ্জিং রুম, অর্থাৎ মেয়েরা কিন্তু এখানে চেঞ্জ করছে, এবং তার পাশেই কোনো একটা জায়গাতে মালপত্র রেখে আপনারা স্নানের জন্য ঘাটের দিকে যেতে পারেন। ঘাটের খুব একটা কাছে থাকবেন না, তার কারণ ঘাটের কাছাকাছি থাকলে সেখানে কিন্তু অনেক কাদা এবং ভিড় হয়, যেটা রয়েছে। আপনারা একটু দূরে থেকে সেখান থেকে ঘাটের দিকে যাওয়ার চেষ্টা করুন। আর একটা কথা যেটা বলবো সেটা হচ্ছে, আপনারা অবশ্যই যে রাস্তাতে আসছেন সেই রাস্তা দিয়ে ফেরার চেষ্টা করুন। আমি কিন্তু এই ভুল কাজ করেছি। আমি যে রাস্তা দিয়ে গেছি সেই রাস্তা দিয়ে না এসে, অর্থাৎ আমি যে রাস্তা দিয়ে সেক্টর 9 দিয়ে ঢুকে আমি হনুমান মন্দির এবং আপনার আকবর ফোর্ট এই দুটো দেখেছিলাম, তারপর আমি ওই দিক দিয়ে গিয়ে পরে গাড়ি ধরে আপনার ওই পার্কিংয়ে, অর্থাৎ কানহা পার্কিংয়ে আসার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি এই জন্য প্রচণ্ড সাফার করেছি। আপনারা চেষ্টা করুন যে রাস্তা দিয়ে যাচ্ছেন সেই রাস্তা দিয়ে ফিরে আসবেন, ঠিক আছে? আর দেখুন মেলা প্রাঙ্গণের ভিতরে এই যে আপনার তিলক লাগিয়ে দেয় 10 টাকা পার হেড বিনিময়ে এরা পয়সা নিয়ে থাকে। আপনি চাইলে এটা লাগাতে পারেন, নাও লাগাতে পারেন, কোনো বাধ্যবাধকতা নেই। আর দেখুন এখানে যে জলের যে কন্টেনারগুলো আছে সেই জলের কন্টেনারগুলো কিন্তু আপনারা দেখে একটু চেক করে নেবেন। তার কারণ হচ্ছে এরা অনেকটাই অল্প দামে দিচ্ছে, কিন্তু আপনার অল্প দামে দিলেও দেখা যাচ্ছে যে সেগুলো লিক, অর্থাৎ জল থাকছে না। হ্যাঁ, অতএব সাবধান। কম পয়সায় পাচ্ছেন বলে দেখে নিয়ে নিলেন, তারপর যদি সেটা কাজই না করে তাহলে কিন্তু নিয়ে কোনো লাভ হবে না। আর এই জলের কন্টেনারগুলো অত্যধিক দাম নিচ্ছে, আপনারা পারলে বাড়ি থেকে নিয়ে যান, এটাই কিন্তু ভালো হবে। বা জলের বোতল, 2 লিটারের জলের বোতল বা 5 লিটারের জলের যে জার আছে তার সেখান থেকে নেন, তাহলেও কিন্তু খুব ভালো হয়, ঠিক আছে? তো দেখুন এই যে আমাদের মোটামুটি স্নান কমপ্লিট হলো। স্নান করার পরে আমরা এই তিলক নিয়ে এবারে কিন্তু আমাদেরকে আস্তে আস্তে এগোতে হবে হনুমান মন্দিরের দিকে। এবং আমরা ধীরে ধীরে এই যে সন্ন্যাসীরা দেখছেন এই যে আছে, এখানে গিয়ে আমরাও এখানে ছবি টবি তুললাম, তার সঙ্গে কথা বললাম। হ্যাঁ, আর চারিদিকে দেখছেন কত বড় মেলা, প্রায় 25 কিলোমিটার বিস্তৃত এই মেলা। এবং এই মেলা আপনার ত্রিবেণী সঙ্গমে, এটা সেক্টর 22। এবার সেক্টর 22 থেকে বেরিয়ে আমরা আস্তে আস্তে যাব সেক্টর 9-এর দিকে। সব থেকে ভালো হয় যদি আপনি সেক্টর 3 দিয়ে যেতে পারেন, কিন্তু সেক্টর 3 বন্ধ করে দেওয়া হয়েছে। আমি আপনাকে দেখাবো ক্যামেরাতে। আমরা দেখুন এই সেক্টর 9 দিয়ে চললাম হনুমান মন্দিরের দিকে। তো এই প্রয়াগনগরী প্রয়াগরাজ মেলা প্রাঙ্গণ 25 কিলোমিটার ও 45 দিন ধরে এই কর্মকাণ্ড চলবে, এবং 45 থেকে 50 কোটি মানুষের সমাগম হবে। ভগবান ভগবান এবং অসুরেরা যখন সমুদ্র মন্থন করেছিলেন তখন পেয়েছিলেন 14টি রত্ন, তার মধ্যে একটি রত্ন বিষ্ণুর অবতার ধন্বন্তরী নিয়ে প্রকট হয়েছিল। এই অমৃতে ভরা কলসি, সেই অমৃত পানের লোভে যুদ্ধ হয় অসুর এবং ভগবানের মধ্যে। সেই যুদ্ধে 12 দিন ধরে এই অমৃত কুঞ্জ নিয়ে যে 4টি জায়গায় পড়ে, সেই 4টি জায়গা আপনার হলো একটা হচ্ছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ, যেটা গঙ্গা এবং এইটা অর্থাৎ গঙ্গা, সরস্বতী, যমুনা এই 3টে নদীর সঙ্গমস্থলে। আর মহারাষ্ট্রের নাসিক, এটা গোদাবরী নদীর তীরে। উত্তরপ্রদেশের উজ্জয়িনী, যেটা শিপ্রা নদীর তীরে। এবং উত্তরাখণ্ডের হরিদ্বার, যেটা গঙ্গা নদীর তীরে। দেখুন এখানে মেলা বসেছে, এখানে দেখুন এই উটের পিঠেও আপনারা চড়তে পারেন। হ্যাঁ, উটের পিঠে, যেহেতু মেলাতে বিভিন্ন রকমের জিনিস আছে, ঠিক একই রকমভাবে এখানেও এসেছে। মেলাতে আপনারা উটের পিঠে বা চড়েও কিন্তু এটা উপভোগ করতে পারেন, তবে সাবধান, কেন অনেক সময় উঠতে গিয়ে নিচে পড়েও যাচ্ছে, তো সেটা কিন্তু আপনারা সাবধান হবেন। তো এই রাস্তাতে গিয়ে আমরা ধীরে ধীরে পৌঁছালাম হনুমান মন্দিরের দিকে। এবং হনুমান মন্দিরে না গেলে আপনার কুম্ভ স্নান পরিপূর্ণ হয় না। তবে হনুমান মন্দিরে যাওয়ার আগে একটা আপনার মহাকুম্ভ ডিজিটাল একটা শোয়ের ব্যবস্থা করেছে। এই ডিজিটাল শোটা আপনারা দেখার চেষ্টা করুন। তার কারণ হচ্ছে এটাতে কিন্তু অনেকটাই কুম্ভ সম্পর্কে একটা ধারণা পরিষ্কার হয়ে থাকে, এবং অনেক কিছুই আপনারা আর কি দেখতে পাবেন। এই দেখুন ইলেকট্রনিক মিডিয়া, হ্যাঁ, ইলেকট্রনিক মিডিয়া, এবং এরপরই দেখুন এইদিকে গেটটা আছে, এই যে
আপনার টিকিট। এখানে 50 টাকা জনপ্রতি, তবে বাচ্চাদের কোনো টিকিট লাগে না, এটা জেনে রাখুন। বাচ্চাদের টিকিট না নিলেও হবে। এখানে আপনারা এই দেখুন আমরা টিকিট কেটে নিয়েছি, আমরা 3জন ছিলাম বাচ্চা নিয়ে, তো আমাদের 2টো টিকিট কাটতে হলো। এই দেখুন ডিজিটাল কুম্ভ মেলা। তো এই ডিজিটাল কুম্ভ মেলায় কী কী দেখার আছে, কী কী আছে না আছে, আমি সবই আপনাদের গিয়ে দেখাবো। তো এইটা ডিজিটাল কুম্ভ মেলাতে গেলে আপনারা পুরোপুরি যে উত্তরপ্রদেশের যে সমস্ত ধর্মীয় মন্দিরগুলো আছে, অর্থাৎ ধর্মীয় জায়গাগুলো যাই আছে, সেগুলো সবই সম্পর্কে আপনাদের একটা ধারণা, এবং যে পৌরাণিক ব্যাখ্যা আমি আপনাদের দেখালাম, এই পৌরাণিক ব্যাখ্যাও কিন্তু এখানে খুব সুন্দর করে আর কি দেখানো হয়েছে বা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তো যাওয়ার পথে দেখুন এইভাবে প্রথমে এই একটা ভিডিওগ্রাফির মাধ্যমে এই যে আপনার প্রথমে এটা ধরুন একটা ভিডিও দেখানো হয়েছে, যে ইতিহাস, পৌরাণিক ইতিহাস বললাম, ওই যে ঋষি দুর্বাসা, হ্যাঁ, বিষ্ণু অবতার, এই সমস্ত জিনিসগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। সাউন্ড সিস্টেম অত্যধিক সুন্দর, এবং ঢুকে পরে আপনার 50 টাকা দিয়ে পরে সত্যি ভালো লাগবে যে এত সুন্দর একটা জিনিস আপনি দেখতে পাবেন। শুধুমাত্র এটা নয়, এরপরেই আপনার চলে এলো দ্বিতীয় স্টেজ, ঠিক আছে, এইটা হয়ে গেল। এটা হওয়ার পরে ওইটা দিয়েই রাস্তা, এবং এই ভিতরে দেখুন একটা বড় একটা শিবের মূর্তি একটা প্রতিস্থাপন করা হয়েছে। এই শিবের মূর্তি প্রতিস্থাপনের পর আরেকটু ভিতরে গেলে ওখানে আর একটা সিনেমা থিয়েটারের মতো আর কি আপনার দেখানো হয়েছে। তো আপনারা যদি আসেন, এটা কিন্তু হনুমান মন্দিরের কাছাকাছি করা হয়েছে, অর্থাৎ হনুমান মন্দির, আপনার আকবর ফোর্ট, তার কাছাকাছি কিন্তু এই ডিজিটাল মহাকুম্ভটা, যে শোটা এটা করা হয়েছে। তো আপনারা এটা অবশ্যই দেখার চেষ্টা করুন। দেখুন এখানে আরও একটা সিনেমা গৃহের অর্থাৎ প্রেক্ষাগৃহের ব্যবস্থা করা হয়েছে, তার পিছনে এই একটা ঐরাবত, এই ঐরাবত অর্থাৎ ঐরাবতের একটা প্রতিকৃতি এখানে তুলে ধরা হয়েছে। আর এই দেখতে পাচ্ছেন সমুদ্র মন্থন, অর্থাৎ ওই যে পৌরাণিক যে ইতিহাসটা, সেই পৌরাণিক ইতিহাস, যে ইতিহাসটা আমি আপনাদের বললাম, সেই পৌরাণিক ইতিহাসের উপর নির্ভর করেই কিন্তু এই জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তো এইভাবে ধীরে ধীরে এগোতে এগোতে আপনার প্রথমে 2টো যৌতুগৃহ বা প্রেক্ষাগৃহ বলুন, এই প্রেক্ষাগৃহের পরে আপনারা এই যে বেনারসের যে বিভিন্ন ঘাটগুলো আছে, সেই ঘাটেরও চিত্র কিন্তু খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। আমি আপনাদের দেখাচ্ছি ভিতরটা। আপনারা যদি না দেখতে পারেন, তবু আমার ভিডিওর মাধ্যমে এটা দেখে নিতে পারেন। এই যে দেখুন একটা ঝর্ণার মতো একটা প্রতিকৃতি তৈরি করা হয়েছে। এখানে আপনারা ছবি তুলতে পারেন, বা দেখছেন অনেকেই কিন্তু ছবি তুলছে। এবং যত এগোতে থাকবেন মোটামুটি, এরপরে দেখুন এই যে এখানে কিন্তু এই যে বেনারস ঘাটকে কিন্তু তুলে ধরা হয়েছে, দেখতে পাচ্ছেন? ওই যে বেনারস ঘাটের বিভিন্ন ইতিহাস, বিভিন্ন মুনি ঋষির, এই যে দেখুন এই ঘাটটাই কিন্তু তুলে ধরা হয়েছে এত বড় একটা স্ক্রিনের মাধ্যমে, এবং এগুলো সত্যি খুব সুন্দর লাগছে। দেখতে খুবই সুন্দর লাগছে। তো আপনারা এই ডিজিটাল কুম্ভ যে প্রেক্ষাগৃহটা, এখানে ঢোকার চেষ্টা করবেন, এবং ভিড়ের জন্য আমরা অনেক জায়গাতেই ঢুকতে পারছি না, কিন্তু চেষ্টা করবেন। তাহলে এখানে যাওয়ার পরে এখানে মোটামুটি আপনার আধ ঘন্টা সময় লাগবে, অর্থাৎ ঢোকে আপনার ওইদিকে বেরোনোর জন্য 1/2 ঘন্টা থেকে 45 মিনিট সময় আপনাদের লাগবে। এবং একযোগে পুরো উত্তরপ্রদেশের যে গুরুত্বপূর্ণ শহর, যে গুরুত্বপূর্ণ ঘাট, এগুলো সবই সম্পর্কে কিন্তু আপনাদের একটা মোটামুটি ধারণা পাওয়া যাবে। তো দেখুন আমাদের বেশি দেরি করলে হবে না, অর্থাৎ আপনি ঢুকে পরে কিন্তু অনেকটা সময়ই পাবেন দেখার জন্য, কিন্তু বেশি সময় ধরে দেখলে পরে আমাদের দেরি হয়ে যাবে। তাই আমরা দেখুন এখানে কিছুক্ষণ দেখার পরে এই যে নাগা সাধু আর এদের যে ইতিহাস, এই যে বিভিন্ন সময়কার যে ইতিহাস, সেগুলো সবই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, যেগুলো কিন্তু আপনার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু আপনি এই ডিজিটাল কুম্ভতে এলে কী হবে, সবগুলো কিন্তু একই সঙ্গে দেখতে পাবেন। এবং এই যে সৌরজগৎ বা অন্যান্য যে আমাদের তিথি খ্যান, এইগুলো সম্পর্কে ধারণাগুলো কিন্তু এখানে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা হয়েছে। আপনারা যদি একটু দাঁড়িয়ে এগুলো সম্পর্কে একটু দেখেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে পৌরাণিক ব্যাখ্যার সঙ্গে সায়েন্সের যে সম্পর্ক, যেটাকে ডিজিটালি এখানে তুলে ধরা হয়েছে। দেখুন কত সুন্দর লাগছে। এটা যদিও টেম্পোরারি, কিন্তু এত সুন্দরভাবে করেছে যে মনে হচ্ছে যেন একটা স্থায়ী একটা আর কি আপনার একটা জায়গা, যেখানে কিন্তু এগুলো তুলে ধরা হয়েছে। এবার দেখুন আমরা ধীরে ধীরে এগোতে থাকছি। আমাদের তো স্নান অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর আপনারা যদি ট্রেনে করে আসেন, তাহলে কিন্তু এই দিক দিয়েই আপনাদেরকে ঢুকতে হবে। আমরা যেহেতু বাসে এসেছি, আমাদেরকে ওই কানাহায়া পার্কিংয়ে নামিয়ে দিয়েছে, তাই কিন্তু আমরা ব্যাক সাইড দিয়ে ঢুকেছি, বুঝতে পেরেছেন তো? আর আপনারা ট্রেনে এলে কী হবে, এইটাই প্রথমে আপনাদের পড়বে, তারপরে আপনারা ওই ব্রিজের দিকে, ওই সরি ঘাটের দিকে যেতে পারবেন। তো আপনারা যেটা ভালো মনে করবেন সেটা করবেন, প্রথমে এটা দেখে নিতে পারেন। তবে আমার মতে বলে প্রথমে স্নান করে তারপর এদিকে আসাটা দরকার, তার কারণ স্নানের পরে হনুমানজির পুজো করে তাহলেই কিন্তু এটা আপনার
পরিপূর্ণ হয়। বুঝতে পেরেছেন তো? তো পুরাণে কথিত আছে যে রামচন্দ্র ও সীতামাতা পূর্ণ অর্জনের জন্য এখানে এসেছিলেন, অর্থাৎ এই প্রয়াগরাজে এসেছিলেন। সেই সময় তারা ঋষি ভরদ্বাজের আশ্রমে রাত্রি যাপন করেন। সম্রাট অশোকের সময় থেকে প্রয়াগরাজ প্রসিদ্ধি লাভ করতে থাকে। এখানেই রাজা হর্ষবর্ধন তার সম্পদ বিতরণ করতেন। এ এক মহা তীর্থক্ষেত্র। স্নান করতে আপনার 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। এরপর আপনি ওই হনুমানজির মন্দিরে প্রবেশ করবেন এবং হনুমানজির মন্দিরে প্রবেশ করার পরে আপনারা আকবর ফোর্ট দেখতে যেতে পারেন। তো দেখুন আমি ডিজিটাল দেখার পরে চলে এলাম হনুমানজির মন্দিরের দিকে। তো এই পাশেই দেখতে পাচ্ছেন আকবর ফোর্ট, ঠিক আছে, একেবারে পাশেই আপনাকে ওই এই যে পাশে যে দেওয়ালটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আকবর ফোর্ট, আর তার পাশে এই যেটা আছে এটা কিন্তু হনুমানজির মন্দির। তো আমরা লাইন দিলাম, অনেকক্ষণ সময় লাগলো, কিছুক্ষণ ধরে তো বন্ধই ছিল। তো যাই হোক আমরা ধীরে ধীরে ভিতর দিয়ে গেলাম। আর মেলার জন্য এখানে বিশেষ আয়োজন করা হয়েছে, হয়তো লাইনটাকে ঘুরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। আর এদের আকবর ফোর্টের কোটরে এই যে টিয়া পাখির বাসা, অনেক টিয়া পাখি, যতগুলো কোটর আছে প্রত্যেকটা কোটরেই কিন্তু টিয়া পাখির বাসা কিন্তু এখানে করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন টিয়া পাখির বাসা, ছোট ছোট বাসা কিন্তু এখানে করা হয়েছে। তো লাইন অনেক বেশি, রোদে অনেকক্ষণ ধরে দাঁড়াতে হলো। আর এই যে এখন কিন্তু এটা ইন্ডিয়ান আর্মি, অর্থাৎ আকবর ফোর্টটা কিন্তু এখন ইন্ডিয়ান আর্মির আন্ডারে নেওয়া হয়েছে এবং কিছুটা অংশ আছে যেটা কিন্তু আমাদের দেখার জন্য খুলে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এবার দেখুন ফোর্ট থেকে 500 মিটার দূরে হনুমানজির মন্দিরে শ্রী এই যে মন্দিরের ইতিহাস হচ্ছে আপনার শ্রীলঙ্কায় রাবণ বধের পর হনুমানজি এখানে এসে বিশ্রাম করেছিলেন, তাই এখানে হনুমানজি শায়িত অবস্থায় আছে। আপনি যখন হনুমানজির মূর্তিটা দেখতে পাবেন, আমি দেখাবো যতটা সম্ভব, প্রচণ্ড ভিড়, কতটা পারবো জানি না, তো সেখানে কিন্তু হনুমানজি শায়িত অবস্থায় আছে। বা আপনি যদি সরাসরি দেখতে না পারেন, মন্দিরের পাশে কিন্তু একটা ডিজিটাল একটা বোর্ড দেওয়া রয়েছে, সেখানেও কিন্তু হনুমানজির মূর্তিটাকে দেখানো হয়েছে, অর্থাৎ সেটাই আমি আপনাদের দেখাবো, তাহলেই আপনার দেখা হবে। ওই যে দেখতে পাচ্ছেন মন্দিরের পাশে একটা ডিজিটাল বোর্ড লাগানো রয়েছে, শায়িত অবস্থায় কিন্তু আছে। এখান থেকে হনুমানজি প্রসাদ কিনে বাড়িতে নিয়ে আসতে হবে, বুঝতে পারছেন তো? তাহলে প্রয়াগ স্নানের পরে আপনাকে হনুমানজির দর্শন করতে হবে। এই দেখুন হনুমানজির মূর্তিটা এখানে দেখা যাচ্ছে। আপনি মন্দিরের ভিতরে এত বেশি ক্যাওস যে এখানে দেখাটা খুবই কঠিন কাজ, তার জন্য কিন্তু বাইরে ডিজিটাল একটা বোর্ডের ব্যবস্থা করা হয়েছে, সেখানে আপনি দেখে নিলেন। এরপরে দেখুন ধীরে ধীরে আমি ভিতরটা যাচ্ছি এবং দেখছি কতটা আপনাদের দেখাতে পারছি। সরাসরি দেখানো সত্যি সম্ভব হচ্ছে না। এই যে দেখুন ভিতরের অবস্থা। এবং এইখান থেকে আমাদের চলে যাব আকবর ফোর্টের দিকে, এবং আকবর ফোর্ট দেখার পরে আমরা এই দেখুন ভিতরের অবস্থা হনুমানজি মন্দিরের। তো এখানে স্নান করার পর এখানে পুজো দেন, আমরাও এখানে পুজো দিয়েছিলাম। এই যে হনুমান গাড়ি, হনুমান হনুমান মন্দির, হনুমানগড়ি এখানে নয়, এটা অযোধ্যাতে। তো যাই হোক হনুমান মন্দির। এবার দেখুন এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম এবং বেরিয়ে দেখতে পাচ্ছেন ভিতরের অবস্থা, প্রচণ্ড ভিড়, মানে ভিতর থেকে বাইরে বেরোনোটা একটা মানে টার্গেট হয়ে গেছিলো আমাদের, এত বেশি ভিড় পড়েছিল। তো যাই হোক আমাদের হনুমান মন্দির দেখার কাজ শেষ হলো। এবার এখান থেকে আমরা চলে যাব আপনার ওই আকবর পোর্টের দিকে। তো দেখুন এই আকবর পোর্টে চলে এসেছি, অনেক লম্বা লাইন। আকবর পোর্ট, এই আকবর পোর্টের মধ্যে ঢুকলে আমরা অনেক কিছুই দেখতে পাবো, যেমন এখানে আপনার ওই সরস্বতী পুল, পাতালপুরী মন্দির, এগুলো আমরা দেখতে পাবো। আপনার এখানে আকবর পোর্টের ভিতরে কল্পবৃক্ষ দেখতে পাওয়া যায়, পাতালপুরী মন্দির দেখতে পাওয়া যাবে। আকবর ফোর্ট বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর অধীনে এবং এর খুব অল্প অংশ সর্বসাধারণের জন্য খোলা আছে। দেখুন ফোর্টের ভিতরে কী কী আছে দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি এক এক করে, ভেতরে চলুন। অর্থাৎ এই আকবর ফোর্টটা অনেক বড়, তার অল্প অংশই কিন্তু খোলা আছে, পুরো অংশটা কিন্তু আমরা দেখতে পাবো না। তো দেখুন ধীরে ধীরে যেতে থাকছি এবং এই যে পুরো সিনারিওটা এখান থেকে আমরা পুরো অংশটা দেখতে পাচ্ছি। এই যে আকবর ফোর্টের ভিতরের অংশ, ধীরে ধীরে এগোতে থাকো। এবং এখন যেহেতু মানে মহাকুম্ভের সময়, তাই কিন্তু এখানে ভিড়টা কিন্তু আরও বেশি। এবং ধীরে ধীরে আমরা আকবর ফোর্টের দিকে এগোতে থাকছি এবং এখানে যা যা কিছু দেখার আছে, অনেক কিছুই কিন্তু দেখার আছে। প্রথমে হনুমান মন্দির দেখার পরে কিন্তু এই আকবর ফোর্টেই আমরা ঢুকছি এবং এখানে এক এক করে যে জিনিসগুলো আছে সেগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো দেখুন এই যে এইটা দিয়ে সোজা গেলে আপনারা প্রথমেই দেখতে পাবেন অক্ষয় বট। হ্যাঁ, অক্ষয় বটটা আমি দেখাচ্ছি, দাঁড়ান।
সোজা আপনাদের যেতে হবে। আর দেখুন এটা এখন রক্ষণাবেক্ষণের কাজ চলছে, পুরোটাই যেহেতু ভারতীয় সেনাবাহিনীর আন্ডারে আছে এখন, তাই আপনার এই আকবর পোর্টটার এখন রক্ষণাবেক্ষণের কাজ চলছে, চারিদিকে নেট মারা রয়েছে। আর এই দেখুন কিছু ইতিহাস এগুলোতে তুলে ধরা হয়েছে, ছোটোখাটো কিছু ইতিহাস এরকমভাবে তুলে ধরা হয়েছে। এবং এই যে আপনার চারিদিকে কীভাবে আকবর এই যে পোর্টটা নির্মাণ করেছিলেন এখান থেকে, সেইগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। যে কামান আছে দেখতে পাচ্ছেন বাঁ সাইডে, এই যে কামান রাখা আছে, নিচে এরকম একটা গলির মতো আছে। ধীরে ধীরে আমরা আগের দিকে যাচ্ছি। তো আপনার আকবর পোর্টের অংশ বিশেষ দেখে আপনাদেরও ভালো লাগবে। দেখুন এই যে কত সুন্দর কার্য, এই কার্যগুলো কিন্তু সত্যি অবাক করে। এখন এই যে শুধুমাত্র পাথরের কাজ, এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই শুধু পাথরের কাজ। এখন রক্ষণাবেক্ষণের কাজ চলছে, অনেক পুরনো যেহেতু, তাই এখানে আপনার কিছুটা প্রবলেম যেহেতু হয়, তাই এই দেখুন অক্ষয় বট এই যে লেখা আছে, এই যে বাঁ সাইডে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অক্ষয় বট, এই যে কাঁচের মধ্যে রাখা হয়েছে। এখানে ঢুকেও আপনারা পুজো দিতে পারেন। আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন সোজা গিয়ে এই বাঁ সাইডে পড়ছে অক্ষয় বট। এবার এই যে অক্ষয় বটের ভিতরে দেখতে পাচ্ছেন এই যে সবাই যে বসে আছে পুজো দিচ্ছে অক্ষয় বটে, এখানেও সেনাবাহিনীরা দাঁড়িয়ে আছে। এবং এই অক্ষয় বটের পরে দেখি কি দেখা যায়, অর্থাৎ এখানে কিন্তু যেতে যেতেই আপনি কিন্তু এগুলো দেখতে পাবেন, অক্ষয় বট, তারপর আপনার ওই সরস্বতী কূপ, এগুলো কিন্তু সবই আপনারা পাতাল 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 মন্দির দেখুন। সোজা আমরা এগিয়ে যাচ্ছি। আর আপনার এখানকার যে কারুকার্য, অর্থাৎ আকবর পোর্টের তখনকার সময়ের মানে রাজাদের যে কারুকার্য, সেই সম্রাটদের যে কারুকার্য সত্যি অতুলনীয়। দেখুন এক একটা জানলা, এই জানলাগুলো দেখলেই বুঝতে পারবেন কি সুন্দর কারুকার্যের মাধ্যমে এগুলো করা হয়েছিল। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে এগুলো এখন একটু ভগ্ন অবস্থায় আছে, যাক এগুলো এখন প্রতিরক্ষার ব্যবস্থা করা হচ্ছে। দেখতে পাচ্ছেন কাজ চলছে ভিতরে, এই যে সাদা রং করা হয়েছে। তো এগুলো আপনার ধীরে ধীরে সংরক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। তো দেখুন এই যে এবারে কিন্তু ভিতরের দিকে ঢুকে গেলাম, এবং ভিতরে ঢোকার পরে ডান দিকে আছে আপনার সরস্বতী কূপ, আর বাঁ দিকে আপনার ওই আছে আপনার পাতাল মন্দির, ঠিক আছে। তো আপনারা ভুল করে ডান দিকের সরস্বতী কূপের দিকে চলে যাবেন না, তার কারণ আমি ওই ভুল কাজটা করেছি। এই দেখুন আপনি যদি ডান দিকে সরস্বতী মন্দিরের দিকে চলে যান, তাহলে কিন্তু আর আপনারা ভিতরের দিকে আসতে পারবেন না। অতএব বাঁ দিকে পাতাল মন্দির দেখার পরই কিন্তু সরস্বতী কূপের দিকে আপনারা যাবেন। আর ভিতরে আপনার ক্যান্টিন আছে, টয়লেট আছে, ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা আছে, কোনো সমস্যা নেই, এগুলো সবই কিন্তু আপনারা পেতে পারবেন। তো যাই হোক, এই দেখুন এখানে এই যে ভারতীয় যে সেনারা আছে তাদের মূর্তি এখানে প্রতিস্থাপন করা হয়েছে। আমাদের যে যে সমস্ত দেশপ্রেমীরা তাদের প্রাণ হারিয়েছেন দেশের স্বাধীনতার জন্য, তাদের এখানে মূর্তি প্রতিস্থাপন করা হয়েছে। এবং ওয়ে টু সরস্বতী কূপ, অর্থাৎ সরস্বতী কূপ বলতে আমরা যে সরস্বতী নদীকে অন্তর্হিত নদী বলি, যার প্রবাহটা আমরা দেখতে পাই না, সেই প্রবাহটা এখানে আপনাকে দেখানো হয়েছে, ঠিক আছে। অর্থাৎ সরস্বতী একটা মূর্তি আছে, এবং ওর সামনে একটা মানে কূপের মতো আছে, ওই কূপের ভিতরে যদি আপনি চোখ রাখেন, তাহলে সরস্বতী নদীর প্রবাহটা আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। তো দেখুন আমি কীভাবে এটা দেখাই, এটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। অর্থাৎ যে নদীর প্রবাহ আমরা গঙ্গার প্রবাহ, যমুনার প্রবাহ দেখতে পাচ্ছি, কিন্তু সরস্বতীর প্রবাহ আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু আপনারা যদি এই আকবর ফোর্টে এসে এই সরস্বতী কূপটা যদি দেখেন, তাহলে কিন্তু এখানে আপনারা ওই সরস্বতীর প্রবাহটা দেখতে পান। আর দেখুন এখানে মা সরস্বতীর সামনে এই যে আপনার একটা নাচ নৃত্যের ব্যবস্থা মানে ওনারা নিজেরাই করছেন। এই দেখুন সরস্বতী, আর তার সামনে এই যে দেখতে পাচ্ছেন সবাই দেখছে, এটা হচ্ছে সরস্বতী কূপ। এই দেখুন এটা সরস্বতী কূপ, এই যে ভিতরে রাখলে এই যে জলের প্রবাহ দেখতে পাচ্ছেন, এটা আপনার সরস্বতী কূপ, অর্থাৎ সরস্বতী নদীর প্রবাহ, ঠিক আছে। তো দেখুন এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনারা দেখতে পাবেন, যে প্রবাহটা খালি চোখে দেখা যায় না, সেটা খালি চোখে আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, আমি পুরো একটা ধারণা দিলাম যে কিভাবে আপনারা কুম্ভ স্নান করবেন, কিভাবে গেলে মোটামুটি সব কিছু পাওয়া যায়, পৌরাণিক ব্যাখ্যা সবই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যতটা পারলাম। পুরোটা হয়তো আমি পারবো না আমার স্বল্প জ্ঞানে। তো যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তো আমার চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। লাইক শেয়ার করলে আমারও একটু ভালো লাগবে। আমি ছোটোখাটো এরকম ভিডিও দিয়ে থাকি,
আপনাদের কতটা কাজে লাগবে আমি জানি না, যদি কাজে লেগে থাকে তাহলে আমারও ভালো লাগবে। তো কুম্ভ স্নান করতে এসে আপনারা এই কয়েকটা জিনিস খেয়াল রাখবেন যে আপনাকে মোটামুটি 5-7 কিলোমিটার হাঁটতে হবে। আর শাহী স্নানের ইয়েতে আসবেন না, কেন অত্যধিক বেশি আপনার জ্যাম থাকে, অনেক বেশি কষ্ট হবে হাঁটতে। আর 5 থেকে 7 কিলোমিটার আপনাদেরকে হাঁটতেই হবে, এটা মাথাতে মনে রাখবেন। আর পরের কথা হচ্ছে যে মনে রাখবেন যে রাস্তা দিয়ে যাচ্ছেন সেই রাস্তা দিয়েই ফিরবেন, ঠিক আছে? অন্য রাস্তা দিয়ে ফেরার চেষ্টা করবেন না, তাতে কিন্তু আপনার মানে অসুবিধা হতে পারে। মনে রাখুন, এটা আমি সাফার করেছি, যে রাস্তা দিয়ে যাবেন সেই রাস্তা দিয়েই ফিরে আসবেন। আর আপনার দেখুন আমরা এইদিকে চলে এলাম, আমরা হনুমানজির এবং আকবর পোর্ট দেখার পরে আমরা এই রাস্তাতে চলে এসেছি। এবং এইদিকে আসার পরে আমরা এই দেখুন এই ব্রিজ ক্রস করছি। একটা বাইক ভাড়া নিয়েছিলাম 600 টাকা বিনিময়ে, বাইক ভাড়া করে আমরা এখন বাইকে আছি। এবং উপর থেকে দেখুন এই ব্রিজের উপর থেকে কীরকম মেলাটা দেখতে লাগছে। এবং আমরা কানাইয়া পার্কিংয়ের দিকে উদ্দেশ্যে রওনা দিলাম। তো বন্ধুরা, আপনারাও দেখুন, যদি আপনারা শাহী স্নান করেন তো সেটা অবশ্যই ভালো, কিন্তু সেগুলোতে কিন্তু ভিড় অত্যধিক বেশি হয়। আর মেলাতে দেখার অনেক কিছু আছে, সমস্ত জিনিসটা কভার আপ করা যায় না। আর এই মেলার সবথেকে বড় অসুবিধা হচ্ছে যে ভিতরে কিন্তু কোনো যানবাহনের সুযোগ নেই। আপনি যত টাকায় খরচা করুন কেন, ভিতরে কিন্তু কোনো যানবাহনের সুযোগ নেই, আপনাকে পুরো মেলাটা কিন্তু পায়ে হেঁটেই দেখতে হবে। আর চলে এলেন, ফিরতে পারবেন না, সেরকম কিন্তু হাঁটবেন না। মনে রাখবেন যে আপনি যতটা আসছেন ততটা কিন্তু ফিরে যেতে হবে। আর ততটাই আসবেন যতটা আপনি ফিরতে পারবেন। আর যে পথে আসছেন সেই পথেই ফিরবেন। হয়েছে? তো আসুন, আপনাদেরও ভালো লাগবে। আমিও চলে এলাম আমার কানহাইয়া পার্কিংয়ের কাছে। এখান থেকে আমরা এই দেখুন বাসের কাছে চলে এসেছি। আমার আসতে প্রায় সন্ধ্যে 7টা বেজে গেল। ভোর 5টায় বেরিয়েছিলাম, 7টায় এসে পৌঁছালাম। অনেকক্ষণ সময় লাগলো, সারাদিন অনেক ঘুরেছি, মেলা ঘুরতেও ভালো লেগেছে। আপনারাও এসে এখানে উপভোগ করতে পারবেন, অনেক কিছু দেখার আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।